আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি নিয়ে আলোচনা করছি। আজকের এই পর্বে অনুশীলনী 2.1-এর 1 থেকে 9 পর্যন্ত সমস্যার সমাধান থাকছে। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য সহায়ক হবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো। তো এটা আসলে খুব সহজ একটা প্রশ্ন, এটা আমি মুখে মুখে বলে দিচ্ছি একটু। আর এই ধরনের প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই, বড়জোর এমসিকিউ টাইপের প্রশ্নে আসতে পারে। তো দেখো, এখানে প্রথম প্রশ্নটাতে বলা হয়েছে 3 কেজি, 5 টাকা, 6 কেজি আর হচ্ছে 10 টাকা। 4টা রাশি দেওয়া আছে, 4টা রাশি ব্যবহার করে আমাদের সমানুপাত তৈরি করতে হবে। তো এখানে এক জাতীয় রাশি আছে হলো 3 কেজি আর 6 কেজি। তো এটা দিয়ে আমরা একটা অনুপাত তৈরি করতে পারি 3:6, অর্থাৎ 3:6। আর যে টাকা যুক্ত যে দুইটা রাশি আছে 5 টাকা আর 10 টাকা, সেটা হচ্ছে আরেকটা অনুপাত, অর্থাৎ 5:10। তারপর এই দুইটা অনুপাতকে মাঝখানে যদি সমানুপাতের চিহ্ন দিয়ে লিখে দিই তাহলেই তৈরি হয়ে যায় সমানুপাত। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে এক জাতীয় রাশি যেগুলো আছে সেগুলো নিয়ে অনুপাত তৈরি করে এখানে এই যে দুইটা করে অনুপাত হবে, সেই দুইটা অনুপাতের মাঝখানে যদি আমরা সমানুপাতের চিহ্ন দিয়ে দিই তাহলেই যে সমানুপাত তৈরি করতে বলেছে, লিখতে বলেছে, সেটা হয়ে যায়। তো এটা খুবই সহজ একটা বিষয়। তো এই কারণে আমি 2 নম্বরে চলে যাচ্ছি। 2 নম্বরে বলা হয়েছে যে নিচের ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুইটি দেওয়া আছে, সমানুপাত তৈরি করো। ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে যে দ্বিতীয় আর তৃতীয় রাশি যদি একই রকম হয়, একই সমান হয়, তো সেটাকে হচ্ছে ক্রমিক সমানুপাত বলা হয়। তো ক্রমিক সমানুপাতের মাঝখানের অর্থাৎ মধ্য রাশিটা আমরা বলতে পারি দ্বিতীয় আর তৃতীয়, সেই দুইটা যেহেতু একই, তার মানে সেই দুইটা মিলে আমরা সেটাকে মধ্য রাশি বলতে পারি। মধ্য রাশিটা বের করতে গেলে প্রান্তীয় রাশি দুইটার যে গুণফল, তার মানে ফলাফল অর্থাৎ গুণফল, প্রান্তীয় রাশি দুইটার গুণফল হচ্ছে মাঝখানের রাশিটার বর্গের সমান হয়। কারণ মাঝখানের রাশিটা তো আসলে দুইবার আছে। তো মাঝখানের রাশি বা মধ্য রাশির বর্গ সমান সমান প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল, এরকম একটা সূত্র আমরা লিখে নিতে পারি। তো এখানে 4-5টা প্রশ্ন আছে, সবগুলো প্রায় একই টাইপেরই। তার মধ্যে যেগুলো কিছুটা ভিন্ন, একটা সাধারণ সংখ্যা বিশিষ্ট, একটা হচ্ছে ভগ্নাংশের আর একটা দশমিক ভগ্নাংশের, এরকম 3টা অঙ্ক এখান থেকে আমি করে দেখিয়েছি। তো দেখো, প্রথমে এখানে 2-এর গ নম্বর, ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুইটা দেওয়া আছে হচ্ছে 16 আর 49। এখন আমরা যে সূত্রটার কথা বললাম, আমরা জানি যে মধ্য রাশি এর বর্গ হচ্ছে প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফলের সমান। মধ্য রাশি বের করব আমরা, প্রান্তীয় রাশি 16 আর 49 দেওয়া আছে, 16 আর 49-এর গুণফল। স্কোয়ারটাকে ডান পাশে নিয়ে আসলে বর্গ হয়, আমরা এটা গুণ করে তার বর্গ করতে পারি। আবার একটু বুদ্ধি খাটিয়ে গুণ না করে বর্গটা করলে, বর্গমূলটা করলে সেটা আরো সহজ হয়। 16 এর বর্গমূল করলে হচ্ছে 4 হয়, আর 49-এর বর্গমূল করলে 7 হয়। তাহলে দেখো সহজেই হিসাবটা হয়ে যাচ্ছে। এতে গুণ করে এত বড় সংখ্যা এনে তারপর সেটার বর্গমূল করার প্রয়োজন হচ্ছে না। 4 7 28, অর্থাৎ মধ্য রাশিটা হচ্ছে 28। তাহলে ক্রমিক সমানুপাতিটা হবে হচ্ছে 16, প্রথম রাশি যেটা ছিল 16:28, মধ্য রাশি যেটা, মধ্য রাশিটা আবার লিখতে হবে 28-এর সাথে আবার 49 বা প্রান্তীয় যে আরেকটা রাশি ছিল সেটার অনুপাত, মাঝখানে হচ্ছে সমানুপাতের চিহ্ন, অর্থাৎ 16:28 সমানুপাত 28:49। তো এইভাবে করে দেখো, ঘ নম্বর প্রশ্নে এটা ওই নিয়ম তো একই, শুধু এখানে একটু সাধারণ ভগ্নাংশ দেওয়া আছে, যার কারণে এটাও করে দেখিয়েছি। সূত্র তো সেমই, আমরা জানি যে মধ্য রাশির বর্গ প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল। তো এখানে প্রান্তীয় রাশি একটা হচ্ছে 5/7, আরেকটা হলো এটাকে একটু ভেঙে নিয়েছি, এখানে 5 অক্ষে 5 আর 2 7, 7/5। তো প্রান্তীয় রাশি একটা 5/7 আর একটা হচ্ছে 7/5। গুণ করলে 7 7 5 5 সবই কাটা যায়, কাটা গেলে তো উপর নিচ সব কাটা গেলে হয় হচ্ছে 1 আর যে পাশের স্কোয়ারটা এ পাশে এনে বর্গমূল, 1-এর বর্গমূল করলে 1ই হয়। তো তার মানে মধ্য রাশিটা হচ্ছে 1। তাহলে ঘ নম্বর প্রশ্নের ক্রমিক সমানুপাতিটা আমরা পাচ্ছি 5/7:1, আবার 1:, প্রান্তীয় রাশি যে আরেকটা দেওয়া ছিল 1/5, এটা মিলে যে অনুপাতটা তৈরি হয়, মাঝখানে হচ্ছে সমানুপাতের চিহ্ন দেওয়া হয়েছে। তো এটাই হচ্ছে ক্রমিক সমানুপাতটা। আবার ও নম্বর প্রশ্নে সেখানে 1.5 আর 13.5 এরকম প্রান্তীয় রাশি দুইটা দেওয়া আছে। তো সেই আবার একই কথা, আমরা জানি যে মধ্য রাশির বর্গ প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফলের সমান। প্রান্তীয় রাশি একটা হচ্ছে 1.5 আর একটা 13.5। এখন এটাকে আমরা গুণ করে দিতে পারি
গুণ করে দিলে ক্যালকুলেটর ব্যবহার করতে হবে, ক্যালকুলেটরের সাহায্যে গুণ করে তারপরে হচ্ছে স্কোয়ারটা ডান পাশে এনে বর্গমূল করে দিলেই হয়ে যায়। তো আমি একটু ভিন্নভাবে করেছি, ক্যালকুলেটর ব্যবহার না করার চেষ্টা করেছি। এখানে 1.5 দশমিক তুলে দিলে এখানে নিচে দশমিকের জন্য 1, দশমিকের পরে যতগুলো অঙ্ক থাকে ততগুলো শূন্য হয়। দশমিক তোলার সিস্টেম এটা, তোমরা জানো আশা করছি। তারপরে ইন্টু 13.5, এখানে দশমিক তুললে সেই একই ব্যাপার, দশমিকের জন্য নিচে একটা 1 আর একটা অঙ্ক আছে দশমিকের পরে, সে কারণে একটা শূন্য। তো নিচে গুণ করলে হচ্ছে 10 × 10, দুইটা 10, আর ওপরে এই 15, 135 এগুলোকে একটু ভেঙে দেওয়া হয়েছে। 3 × 5, 15কে ভেঙে 135কে ভেঙে 3 × 3 × 3 × 5 হয়। একই সাথে এই পাশে যে স্কোয়ারটা ছিল সেটাকে ডান পাশে এনে বর্গমূল আকারে লেখা হয়েছে। এখন এইভাবে করে ভেঙে লেখার কারণ হচ্ছে যে এখানে কি কি উৎপাদক আছে এবং মানে কোন কোন উৎপাদক জোড় অবস্থায় আছে সেটা বোঝার চেষ্টা করা। কারণ আমরা জানি এক জাতীয় এক জোড়া সংখ্যার বর্গমূল হয় একটা সংখ্যা। তো 3 4টা আছে, অর্থাৎ 2 জোড়া 3 আছে, আবার 5ও আছে হচ্ছে 1 জোড়া, অর্থাৎ সবগুলো এখানে জোড় অবস্থায় আছে। তো প্রতি জোড়া থেকে একটা করে সংখ্যা নিলেই বর্গমূল হয়ে যায়, ক্যালকুলেটর ব্যবহারের প্রয়োজন পড়ছে না। 2টা 3 এর বর্গমূল একটা 3, এই দুইটার আরও একটা 3, আর এই 2টা 5 হচ্ছে একটা 5, বর্গমূল হয়ে গেল। তাহলে বর্গমূল চিহ্নটা আর দেওয়ার প্রয়োজন নাই। নিচে 2টা 10 ছিল, 2টা 10 বর্গমূল হচ্ছে একটা 10। তাহলে উপরে 3 × 9, 5 × 45, 45/10। এই ভাগটাও সহজ, 10 দিয়ে 45কে ভাগ করলে 45-এর 1 ঘর আগে দশমিক দিয়ে দিলেই, 10-এ যেহেতু একটা শূন্য, 1 ঘর আগে দশমিক দিয়ে দিলেই ভাগও হয়ে যায়। তো তার মানে মধ্য রাশিটা আমরা পাচ্ছি 4.5। তো তাহলে নির্ণেয় ক্রমিক সমানুপাতিটা হচ্ছে 1.5:4.5, সমানুপাতের চিহ্ন 4.5:13.5। তো এটাই হচ্ছে 9 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে 3 নম্বর প্রশ্নে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। একটা সমানুপাত দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্নে এক একটা করে সমানুপাত দেওয়া আছে। সমানুপাতের একটা রাশি মিসিং আছে, সেখানে খালি ঘর দেওয়া আছে, সেটার মান বের করতে বলা হয়েছে। তো যেমন প্রথম প্রশ্নটা হচ্ছে 11:25, তারপরে এখানে সমানুপাতের চিহ্ন, তারপরে যে এখানে খালি ঘর দেওয়া আছে অনুপাত 50, এই খালি ঘরে কত হবে সেটা বের করতে হবে। তো সমানুপাত আসলে সমান চিহ্ন, সমানুপাত লেখার সময় সমান চিহ্নটাকে এরকম সমানুপাত, এরকম 2টা অনুপাতের চিহ্ন দিয়ে লেখা হয়। তো আসলে এখানে আমরা হিসাব করার সময় এখানে সমান চিহ্ন দিয়ে হিসাব করতে পারি। 11:25, এটাকে ভগ্নাংশ আকারে 11/25 লিখতে পারি। মাঝখানে যেমনটা বলছিলাম যে এখানে সমান চিহ্ন দিতে পারি, দেয়া হলো সেটা। আর এটাকে এই অনুপাতটাকে উপরে খালি ঘর আর নিচে হলো 50, এভাবে করে লিখতে পারি। আমাদের খালি ঘরের মানটা বের করা প্রয়োজন। আমরা আর গুণন করে এই খালি ঘর যেই কোনায় আছে সেই কোনাটা গুণ করে বাম পাশে লিখেছি 25 গুণ খালি ঘর, আর এই 11 গুণ 50 সেটা ডান পাশে লিখলাম। যেহেতু খালি ঘরটা বের করব, তো এই 25 এখানে গুণ অবস্থায় আছে, সেটাকে ডান পাশে নিয়ে গেলে ভাগ হবে। তারপর বাকিটুকু হিসাব করি, 25 দিয়ে 50কে কাটলে 25 দুগুণা 50 আর 11 দুগুণা 22, নিচে 1 থাকে, নিচে 1-এর তো কোনো দাম নাই, তার মানে খালি ঘরের মান আমরা পাচ্ছি হলো 22। এরপরে আমি করেছি ঘ নম্বর, সেখানে সাধারণ ভগ্নাংশ দিয়ে প্রশ্নটা দেয়া আছে। তাছাড়া এখানকার মানে প্রথমের 3টা প্রশ্ন প্রায় একই রকম, সেখান থেকে একটা করে দেখিয়েছি। ঘ নম্বরটা ভগ্নাংশযুক্ত বিধায় এটা দেখাচ্ছি। তো নিয়ম তো একই, ভগ্নাংশ হোক, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা, যেমনটাই হোক নিয়ম তো একই। 1/3 তার সাথে 1/5 অনুপাত, আবার এদিকে খালি ঘরের সাথে 7/10 অনুপাত, মাঝখানে সমানুপাতের চিহ্ন। তো এটা ভগ্নাংশ এর অনুপাত, সেটাকে আবার যদি আমরা অনুপাতকে ভগ্নাংশ আকারে লিখতে পারি, 1/3 উপরে আর 1/5 হচ্ছে নিচে, আবার এখানে খালি ঘরটা উপরে আর 7/10 নিচে। তারপর সেই একই কথা আর গুণন করব, যেহেতু খালি ঘরের মানটা বের করতে চাই আমরা, খালি ঘরের যে কোণাটা সেই কোণাটাকে বাম পাশে লিখেছি, আর 1/3 × 7/10 এটা হচ্ছে ডান পাশে। আমরা খালি ঘরের মান বের করব, 1/5 এখানে গুণ অবস্থায় আছে, সেটা ডান পাশে নিয়ে গেলে ভাগ হবে। একেবারে যদি আমরা গুণ চিহ্ন দিয়ে দিই তাহলে 1/5 উল্টে গিয়ে হবে হচ্ছে 5/1। তারপর এখানে যদি হিসাব করে ছোট করার চেষ্টা করি, 5-এর সাথে 10 কাটলে 5 দুগুণা 10, আর কিছু কাটাকাটি যায় না, উপরে 7 অক্ষে 7 আর নিচে হচ্ছে 3 দুগুণা 6, 7/6, এটাই হচ্ছে খালি ঘরের মান। ও নম্বরটাও একই রকম, তবে এখানে দশমিক ভগ্নাংশ দেওয়া আছে একটা। এই প্রশ্নটা হচ্ছে এটা, দেখতে পাচ্ছ তোমরা। এরপর এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখেছি প্রথমে 5/25, মাঝখানে এখানে সমানুপাতের জায়গাতে সমান চিহ্ন দিয়েছি। তারপরে আর গুণন করেছি, যেহেতু এই যে এই সাইডে হচ্ছে এই কোণাটাতে আমাদের খালি ঘর আছে, এই জন্য এই কোণাটা আগে লিখেছি। এবার
আর 12.5 ইন্টু 5 সেটা ডান পাশে। 25 গুণ অবস্থায় আছে এখানে, ডান পাশে গিয়ে সেটা ভাগ হয়ে যাবে। এরপর এই হিসাবটুকু, দশমিকের হিসাবটুকু আমরা ইচ্ছা করলে এখানে দশমিক তুলে দিয়ে নিচে দশমিকের জন্য একটা অঙ্ক আছে দশমিকের পর, সেটার কারণে একটা শূন্য, এভাবে করে দশমিক তুলে দিয়ে হিসাব করতে পারি। আবার ক্লাস 7-এ আশা করছি যে তোমরা সাধারণ যে ক্যালকুলেটরগুলো আছে সেগুলো ব্যবহার করার অনুমতি পেয়েছো, স্কুলে ব্যবহার করতে দেয়। তো এগুলো ছোটোখাটো হিসাবগুলো ক্যালকুলেটর ব্যবহার করে এখন করতে পারো। আর যদি আমি একটু ম্যানুয়ালি করে দেখাতে চাই, দশমিক তুলে নিয়ে সেই হিসাবটা করতে পারো, আবার এভাবেও করতে পারো। 5-এর সাথে 25 কেটে 5 5-এ 25, তারপর 5 দিয়ে এই 12.5, 5 10-এর মধ্যে 2 বার যাবে, আর হচ্ছে আড়াই মানে 2.5, তার মধ্যে তো অর্ধেক বার যাবে, অর্থাৎ 2.5, আড়াই হবে হচ্ছে ভাগফল। তো খালি ঘরের মান হচ্ছে 2.5। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। তার মানে এখানে যে প্রশ্নগুলো আছে সেখানে একটা সমানুপাতের 3টা করে রাশি দেয়া আছে, চতুর্থ সমানুপাতি অর্থাৎ 4 নম্বর যে রাশিটা সেটা বের করতে হবে। তো এখানকার যে ঘ নম্বর প্রশ্ন সেটা দেখো, এখানে একটা ভগ্নাংশ আছে, সে কারণে এটা বেছে নিলাম। এখানে মাঝখানের যে রাশিটা অর্থাৎ দ্বিতীয় রাশি যেটা দেওয়া আছে সেটা ভগ্নাংশ আকারে একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, এটাকে ভেঙে নিলে 8 দুগুণা 16 আর 1 17, 17/2 হয়। আর এটা তৃতীয় রাশি, প্রথম রাশি হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় রাশি, আর 4 হচ্ছে তৃতীয় রাশি। আমাদের চতুর্থ রাশি বের করতে হবে। সমানুপাতির ক্ষেত্রে আমরা সূত্র জানি যে প্রথম রাশি আর চতুর্থ রাশি অর্থাৎ প্রান্তীয় রাশি দুইটার গুণফল মধ্যপদ বা মধ্য যে রাশি দুইটা আছে দ্বিতীয় আর তৃতীয়, সেই রাশি দুইটার গুণফলের সমান হয়। তো যেহেতু চতুর্থ রাশি বের করতে হবে আমাদের, চতুর্থ রাশি এটাকে বাম দিকে রেখেছি, এই অংশটুকু বাম দিকে রেখে তারপরে আমরা যে রাশিগুলোর মান জানি সেগুলোর মান বসিয়ে দিয়েছি। প্রথম রাশি হচ্ছে 8, এই যে, তারপর দ্বিতীয় আর তৃতীয় সেই রাশিগুলোর মান বসানো হয়েছে। এখানে 2-এর সাথে 4 কেটে 2 দুগুণা 4, 17 দুগুণা 34 হয়। চতুর্থ রাশি বের করব, 8 এখানে গুণ অবস্থায় আছে, 8টাকে ডান পাশে নিয়ে যদি 34-এর সাথে ভাগ করে দেই, 34কে 8 দিয়ে ভাগ করলে প্রথমত এটা একটু কেটে ছোট করা যাবে, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 17 দুগুণা 34, 17/4। এরপর এটা ভাগ করে মিশ্র ভগ্নাংশে যদি আনি, 4 দিয়ে 17কে ভাগ, 4 17-এর মধ্যে 4 4-এ 16, 4 বার যাবে, ভাগশেষ থাকবে 1। তো এটাকে আমরা ভগ্নাংশ আকারে 1/4 অর্থাৎ 4 সমস্ত 1/4 এভাবে করে লিখতে পারি। তো এটাই হচ্ছে চতুর্থ রাশি। 4-এর নম্বরটাও করে দেখিয়েছি, দশমিক ভগ্নাংশ আছে এখানে একটা, প্রথম 3টা রাশি যা দেয়া আছে 5, 4.5 আর হচ্ছে 7, আমাদের চতুর্থ রাশি বের করতে হবে। তো আমরা সেই সূত্রটা আবার লিখেছি, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান হচ্ছে দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশির গুণফল। চতুর্থ রাশি বের করব, এখানে প্রথম রাশির মান 5, দ্বিতীয় রাশি হচ্ছে 4.5 আর তৃতীয় রাশি 7। তো এই 5 এটা গুণ অবস্থায় আছে, চতুর্থ রাশিটাকে এপাশে রেখে 5 এপাশে এনে যদি ভাগ করে দেই, তারপর বাকি হিসাবটুকু আমি এখানে ক্যালকুলেটরের সাহায্যে করেছি। এটার হচ্ছে ম্যানুয়ালি করা একটুখানি কঠিন, দশমিক তুলে অবশ্য করতে পারি, খুব বেশি কঠিনও না। ক্যালকুলেটর যদি তোমাদের ব্যবহার করতে দেয় তাহলে তো ভালো, আর যদি নাও দেয় তাতেও নিরাশ হওয়ার কিছু নেই, একটু চেষ্টা করলেই হয়তো একটু সময় বেশি লাগবে, কিন্তু খুব কঠিন হিসাব এটা না। চতুর্থ রাশি পাওয়া যাবে হচ্ছে 6.3। এরপরে দেখো 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে 15 কেজি চালের দাম 600 টাকা হলে এরূপ 25 কেজি চালের দাম কত। তো এইরকম অঙ্ক আসলে তোমরা ক্লাস 3, 4, 5-এ এরকম অঙ্ক অনেক করেছো, খুব সহজ ঐকিক নিয়মের একটা অঙ্ক। 15 কেজি চালের দাম, সেখান থেকে আমরা 1 কেজি চালের দাম, এরপর 25 কেজি চালের দাম ঐকিক নিয়মে বের করতে পারি। তবে এটা যেহেতু অনুপাতের অধ্যায়, আমরা এখানে অনুপাতের নিয়মে অঙ্কটা করার চেষ্টা করেছি। একটা বিষয় খেয়াল করো যে এখানে 15 কেজি চালের দাম দেওয়া আছে 600 টাকা, তো 25 কেজি চালের দাম বের করতে হবে। 15 কেজি চালের দাম যা হবে 25 কেজি চালের দাম নিশ্চয়ই তার থেকে বেশি হবে, অর্থাৎ চালের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে চালের দামটাও বৃদ্ধি পাবে। এইরকম ক্ষেত্রে হচ্ছে যে চালের পরিমাণের অনুপাত আর চালের দামের অনুপাত, এই দুইটা হচ্ছে মানে একই তালে যেহেতু বৃদ্ধি পায়, তো এই দুইটা অনুপাতের মান সমান ধরে নিয়ে আমরা একটা সমীকরণ গঠন করে সমাধান করতে পারি। এখানে চালের পরিমাণ বৃদ্ধি পেলে আমরা একটু কথা লিখে নিয়েছি যে এখানে চালের পরিমাণ বৃদ্ধি পেলে চালের দামও বৃদ্ধি পাবে। কোনো কোনো ক্ষেত্রে একটা জিনিস বাড়লে অন্য জিনিসটা কমে, যেমন হচ্ছে যে এই যে
ছাত্র বা শ্রমিক নিয়ে যে সমস্ত অঙ্ক করেছি আমরা ঐকিক নিয়মে, যেমন এতজন ছাত্রে, ধরো যে 20 জন ছাত্রের 30 দিনের খাদ্য আছে, তো তাহলে সেটা 50 জন ছাত্রের কতদিন এর খাদ্য আছে, এই টাইপের অঙ্ক। যে ছাত্র বাড়লে তো খাদ্য কমে যাবে, অর্থাৎ একটা জিনিস বাড়লে অন্য রাশিটার মান কমে যায়, তো সেইখানে আবার হিসাবটা অন্যরকম হবে। তো এখানে কিন্তু তা না, এখানে চালের পরিমাণ বৃদ্ধি পেলে চালের দামও বৃদ্ধি পাবে, অর্থাৎ চালের পরিমাণের অনুপাত এবং দামের অনুপাত সমান। তো আমরা লিখতে পারি যে চালের পরিমাণ যে দুইটা দেয়া আছে, একটা হচ্ছে 15 কেজির হিসাবটা দেয়া আছে আর 25 কেজির হিসাবটা বের করতে হবে। তো এটা একটা অনুপাত আকারে লিখলাম। আর 15 কেজির দাম যেটা দেয়া আছে 600 টাকা, সেটা আগে লিখলাম, যেহেতু এখানে 15 কেজি আমরা লিখেছি যে চালের পরিমাণের অনুপাত আর চালের দামের অনুপাত সমান, তো চালের পরিমাণের অনুপাত আর চালের দামের অনুপাত একইভাবে লিখতে হবে। 15 কেজির কথা আগে লিখেছি, এদিকে 15 কেজির দামটাও আগে লিখতে হবে। আর এখানে 25 কেজি, এটার দাম বের করতে হবে, তো আমরা এই পাশে লিখেছি নির্ণেয় দাম। অনুপাত এটাকে ভগ্নাংশ আকারে লিখতে পারি, 15/25। এখানে আমি একক লিখেছিলাম, একক না লিখলেও সমস্যা নাই। আর এক জাতীয় রাশি, এটাকে ভগ্নাংশ আকারে যদি লিখি বা অনুপাত আকারে যেভাবেই লিখি না কেন, এককটা আসলে না দিলেও সমস্যা নাই, কারণ তো একক তো কাটা যাবে উপর নিচ থেকে, বা ভগ্নাংশ মানেই তো কি বলি, অনুপাত মানেই তো ভগ্নাংশ, ভগ্নাংশের উপর নিচ থেকে তো একই অনুপাত কেটে, একই একক কেটে দিতে পারি। এখানে 600 বাই নির্ণেয় দাম, আমাদের যেহেতু নির্ণেয় দামটা বের করতে হবে, তো এই কোণাটা গুণ করে 15 আর নির্ণেয় দাম এটা গুণ করে এটাকে বাম পাশে রেখেছি, 25 আর 600 ডান পাশে। তো তাহলে নির্ণেয় দাম হবে এই 15, এখানে গুণ অবস্থায়, সেটা ডান পাশে নিয়ে যদি ভাগ করে দেই, একটু হিসাব করি, 15 দিয়ে 600কে কাটলে 15 60-এর মধ্যে 4 বার যায়, 4 15 60, আর একটা শূন্য আছে, তার মানে 40 বার হয়। 4-এর সাথে 25 গুণ করলে 4 25-এ 100 হয়, তারপরে একটা শূন্য, সেই শূন্যটা বসিয়ে দিলে 1000, অর্থাৎ নির্ণেয় দাম হচ্ছে, অর্থাৎ 25 কেজি চালের দাম হলো 1000 টাকা। আমরা শেষে একটু ফিনিশিং লাইন লিখে দিয়েছি যে 25 কেজি চালের দাম 1000 টাকা। 6 নম্বর অঙ্কটাও 5-এর মতোই, বরঞ্চ 5-এর থেকে আরো সহজ। একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক 550টি শার্ট তৈরি হয়, ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হয়। তো দৈনিক মানে হচ্ছে একদিনের হিসাব দেয়া আছে, আর এক সপ্তাহের হিসাব বের করতে হবে। তো এক সপ্তাহে মানে হচ্ছে 7 দিন, একদিন থেকে 7 দিনের হিসাব বের করতে গেলে জাস্ট 7 দিয়ে গুণ করলেই অঙ্ক হয়ে যায়। তো ওই যে যেমনটা বলেছিলাম, যেহেতু এটা অনুপাতের অধ্যায়, আমরা অনুপাতের নিয়মে করার চেষ্টা করছি। এখানেও 5 নম্বরের মতোই হিসাব, 5 নম্বরে যেমনটা চালের পরিমাণ বৃদ্ধি পেলে চালের দামও বৃদ্ধি পায়, এখানেও সে একই রকম। এখানে যদি সময় বৃদ্ধি পায়, সময় বা দিন, তাহলে শার্টের পরিমাণ বা শার্ট তৈরির পরিমাণ সেটাও তো বৃদ্ধি পাবে। তার মানে এখানেও হচ্ছে যে এই দিনের সরল অনুপাত আর হচ্ছে শার্টের সরল অনুপাত, এই দুটা সমান হবে। প্রথমে আমরা এখানে এক সপ্তাহে 7 দিন হয় সেটা লিখে নিয়েছি, কারণ এক সপ্তাহের হিসাব বের করতে বলেছে, কিন্তু যেটা দেয়া আছে সেটা হচ্ছে দিনের হিসাবে, একদিনের হিসাব দেয়া আছে, তো সেই কারণে একক একরকম করে নিতে হবে। এখানে সময় বৃদ্ধি পেলে শার্টের সংখ্যা বৃদ্ধি পাবে, এই কথাটুকু লিখে নিয়েছি, কারণ অনুপাত দুইটার মধ্যে কেমন সম্পর্ক সেটা বোঝার জন্য। তো সময়ের সরল অনুপাত শার্টের সংখ্যার সরল অনুপাত সমান হবে এই ক্ষেত্রে, যেহেতু একই হারে দুইটা বৃদ্ধি পায়। তো আমরা লিখতে পারি সময়ের অনুপাত হচ্ছে 1 দিন যেটা দেয়া আছে, আর 7 দিন যেটা বের করতে হবে, 1:7। 1 দিনের হিসাব দেয়া আছে হলো 550টা, আর 7 দিনের হিসাব সেটা বের করতে হবে, আমরা লিখেছি নির্ণেয় সংখ্যা, অথবা x ধরে নিতে পারো, সেভাবে করা যাবে। তো এখানে আর কিছু ধরি নাই, এখানে নির্ণেয় সংখ্যা লিখেছি। তারপরে এগুলো ভগ্নাংশ আকারে লেখা হয়েছে, 1-এর সাথে এদিকে নির্ণেয় সংখ্যা, এটা গুণ করলে তো নির্ণেয় সংখ্যাই হবে, আর 7 550-এর সাথে গুণ হয়ে যাবে, গুণ হলে 7 গুণ 550 গুণ করে যা হবে সেটাই হচ্ছে ওই এক সপ্তাহে তৈরিকৃত শার্টের পরিমাণ। 555-র সাথে 7 গুণ করে আমরা পেয়েছি 3850। 555 না, দুঃখিত, 550 ছিল, তার সাথে 7 গুণ করেছি। তো তার মানে ওই ফ্যাক্টরিতে এক সপ্তাহে বা 7 দিনে হচ্ছে 3850টা শার্ট তৈরি হয়। এবার 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে, কবি সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর আর হচ্ছে 9 বছর। তিনি 4200 টাকা 3 পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন, কে কত টাকা পাবে? বয়স অনুপাতে
তাদের বয়স তো দেয়া আছে 5 বছর, 7 বছর আর হচ্ছে 9 বছর। তো তাহলে আমরা লিখতে পারি যে কবির সাহেবের 3 পুত্রের বয়সের অনুপাত 5:7:9। এখন এই 3 পুত্রকে যেই অ্যামাউন্টটা ভাগ করে দেয়া হয়েছে সেটা প্রশ্নে দেয়া ছিল 4200, অর্থাৎ মোট সংখ্যাটা, মোট টাকার পরিমাণটা দেয়া আছে, সেটাকে এই অনুপাতে 3 জনের মধ্যে আমাদের ভাগ করতে হবে। যখন একটা টোটাল অ্যামাউন্ট দেয়া থাকে বা সম্পূর্ণ একটা সংখ্যা দেয়া থাকে, সেটাকে কোনো একটা অনুপাতে বিভক্ত করতে হয়, তখন এই অনুপাতের রাশিগুলোর আমাদের যোগফল নির্ণয় করে নিতে হয়। অনুপাতের রাশিগুলোর যোগফল আমরা 5, 7 আর 9 যোগ করে পাচ্ছি হলো 21। তো তার মানে হচ্ছে কি যে মোট ভাগ যদি 21 ভাগ হয়, তার মধ্যে 5 ভাগ পাবে হচ্ছে প্রথম পুত্র, 21 ভাগের মধ্যে 9 ভাগ পাবে দ্বিতীয় পুত্র, আর 21 ভাগের 7 ভাগ দ্বিতীয় পুত্র, 21 ভাগের 9 ভাগ হচ্ছে তৃতীয় পুত্র পাবে। মোট টাকা যেহেতু 4200 টাকা, তাহলে প্রথম পুত্র পাবে হচ্ছে 4200 এর 21 ভাগের 5 ভাগ। এটা হিসাব করলে খুব সহজ হিসাব। 21 দিয়ে 4200-কে কাটলে 21 দুগুণা 42, তারপরে 2টা শূন্য, 200 আর 5 গুণ করলে পাবো হচ্ছে 1000 টাকা। তাহলে এটা প্রথম পুত্রের হিসাব বের হলো। একইভাবে আমরা দ্বিতীয় এবং তৃতীয় পুত্রের হিসাব বের করতে পারি। দ্বিতীয় পুত্র পাবে হচ্ছে 4200 এর 21 ভাগের 7 ভাগ। 21 আর 4200 কাটলে তো 200 হয়, 200 এর সাথে 7 গুণ করে দিলে পাবো হচ্ছে 1400, 1400 টাকা। আর তৃতীয় পুত্র একই রকম করেই যদি আমরা হিসাব করি, তাহলে তৃতীয় পুত্রের অ্যামাউন্টটা পাবো হচ্ছে 1800 টাকা। তো তাহলে প্রথম, দ্বিতীয় আর তৃতীয় পুত্রের টাকার পরিমাণটা আমরা বের করেছি, যথাক্রমে 1000, 1400 আর হচ্ছে 1800 টাকা। পরের প্রশ্নটা 7-এর মতোই। এখানে 2160 টাকা রুমি, জেসমিন আর কাকলির মধ্যে 1:2:3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? আগেরটাতে অনুপাতটা সোজা সাপটা দেয়া ছিল না, বলা হয়েছিল তাদের বয়সের অনুপাতে ভাগ করে দেওয়া হয়, আর এখানে সোজা সাপটা অনুপাতই দিয়ে রেখেছে। তো এটা আরো সহজ হয়ে গেছে। অনুপাতটা আমরা প্রথমে লিখে নিয়েছি, রুমি, জেসমিন আর কাকলির অনুপাত 1:2:3। তো আমরা বলেছিলাম যে যখন মোট পরিমাণটা দেয়া থাকবে, মোট পরিমাণটা কয়েকজনের মধ্যে একটা অনুপাতে ভাগ করে দেওয়ার কথা বলা হবে, তখন সেই অনুপাতের রাশিগুলোর যোগফল নির্ণয় করে দেখতে হবে। অনুপাতের রাশিগুলোর যোগফল এই অঙ্কের ক্ষেত্রে হচ্ছে 6, অর্থাৎ 6 ভাগের 1 ভাগ পাবে হচ্ছে প্রথম যে আছে এখানে রুমি, 6 ভাগের 2 ভাগ জেসমিন, 6 ভাগের 3 ভাগ পাবে কাকলি। মোট টাকা যেহেতু 2160, এটাকে আমরা এবার একটু বিভক্ত করি এভাবে। রুমি পাবে 2160 এর 6 ভাগের 1 ভাগ। হিসাব করলে এটা 6 দিয়ে যদি 2160-কে ভাগ করি, তাহলে 360 হয়, তার সাথে 1 গুণ করলে এই 360ই। তারপর জেসমিনের হিসাব একই রকম, 2160 এর 6 ভাগের 2 ভাগ, যেহেতু অনুপাতে জেসমিনের অংশ ছিল হচ্ছে 2, এটা হিসাব করলে 6 দিয়ে এটাকে কাটলে 360 হয়, তার সাথে 2 গুণ করে দিলে 360 আর 2 মিলে গুণ করে 720 টাকা। আর কাকলির ক্ষেত্রে একই রকম, এখানে 360 আর 3 গুণ করলে হচ্ছে 1080 টাকা। তাহলে এই 3 জনের টাকার পরিমাণ যথাক্রমে পাচ্ছি, রুমি হলো 360, জেসমিন 720 আর কাকলির 1080 টাকা। এই পর্বের শেষ প্রশ্নটাতে 9 নম্বর বলা হয়েছে, কিছু টাকা লাবিব, সামি ও সিয়ামের মধ্যে 5:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম 180 টাকা পেলে লাবিব ও সামি কত টাকা পাবে নির্ণয় করো। আগের যে 7-8 নম্বর প্রশ্ন ছিল সেগুলো থেকে এটা কিন্তু আলাদা। এখানে একটা অনুপাত দেওয়া আছে বটে, 3 জনের টাকার পরিমাণের অনুপাত, কিন্তু এখানে মোট টাকাটা দেয়া নাই। এখানে সিয়াম মানে একজনের হিসাবটা দেয়া আছে 180 টাকা। তো এটা আমরা বিভিন্নভাবে করতে পারি। একটা চলক ধরে নিয়ে করতে পারি। তো এখানে আমি সেভাবে করি নাই, চলক ধরে নিয়ে করি নাই। এখানে লাবিব, সামি আর সিয়ামের যে টাকার অনুপাতটা দেওয়া আছে সেটা একটু লিখেছি। এবার সিয়াম 180 টাকা পেয়েছে সেটাও লিখে নিয়েছি, তথ্য প্রশ্নে দেওয়া আছে এটা। এবার খেয়াল করো, যখন আমরা সামির পরিমাণটা বের করবো, এখানে সামি, লাবিব বাকি 2 জনের হিসাবে বের করতে বলেছে। সামি আর সিয়াম এখানে 2 নম্বর আর 3 নম্বর হচ্ছে, 2 নম্বর আর 3 নম্বর হচ্ছে 4:2 হয় অনুপাতের অংশটুকু যদি নেই। সেইখান থেকে যেহেতু সিয়ামের অংশ কত সেটা আমরা জানি 180 টাকা, তাহলে এই অনুপাত নিয়ে এবং সিয়ামের যে আসল পরিমাণটা দেয়া আছে 180 টাকা, সেটা ব্যবহার করে আমরা এখান থেকে সামির হিসাবটা বের করতে পারি। আমরা লিখেছি এইভাবে যে সামি ইজ টু সিয়াম, সংক্ষেপে লেখা হয়েছে, অর্থাৎ সামির আর সিয়ামের টাকার অনুপাত 4:2, যে এখান থেকে সেটা পাওয়া যাচ্ছে। সিয়ামের টাকার পরিমাণ দেয়া আছে 180 টাকা, সেই মানটা বসানো হয়েছে। তারপর এই অনুপাত দুইটাকে ভগ্নাংশ আকারে লিখে
আর গুণন করলে সামির সাথে 2 গুণ, এদিকে 180 আর 4 গুণ, 2 ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, 2 4 এর সাথে কাটলে হচ্ছে 2, 180 আর 2 গুণ করলে 360, অর্থাৎ সামি পাবে 360 টাকা। তো আরও একজন আছে লাবিব এর টাকার পরিমাণ বের করতে হবে। আমরা সিয়ামেরটা জানি, সামিরটাও ইতিমধ্যে বের করেছি। তাই এবার লাবিবের সাথে সামি অথবা সিয়াম যে কোনো একটা নিয়ে আমরা হিসাব করতে পারি। এখানে লাবিব আর সামির অনুপাতটা নিয়েছি আমি। লাবিব আর সামি যদি নেই, তার মানে প্রথম আর দ্বিতীয়, অর্থাৎ 5:4 হবে সেই ক্ষেত্রে। তো লিখেছি এভাবে, লাবিব ইস টু সামি ইকুয়াল টু 5:4। যেহেতু সামির টাকার মান ইতিমধ্যে আমরা বের করেছি 360, সেই টাকা এখানে লেখা হয়েছে। তারপর ভগ্নাংশ আকারে এগুলো লিখে আর গুণন করলে লাবিবের সাথে 4 গুণ আর 360-এর সাথে 5 গুণ হয়ে আরেক পাশে 4, লাবিবের সাথে গুণ অবস্থা আছে, সেটাকে ডান পাশে নিয়ে গেলে ভাগ হবে। যদি একটু ম্যানুয়াল হিসাব করতে চাই, 4 দিয়ে 360 ভাগ যাবে, 4 36-এর মধ্যে 9 বার আর একটা শূন্য, 360-কে 4 দিয়ে কাটলে 90, আর 5-এর সাথে 90 গুণ করে দিলে 5 নং 45 আর একটা শূন্য, অর্থাৎ লাবিব পাবে হচ্ছে 450 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, এটাই 9 নম্বর প্রশ্নের উত্তর বা সমাধান। তো এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।